গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে। দিনে 3 বার কারেন্ট যায়, কিন্তু মাস শেষে বিল আসে পাহাড় সমান। একদিকে এসি রুমে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজধানীর নীতি নির্ধারকেরা, অন্যদিকে মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে থাকছে ঘন্টার পর ঘন্টা। দেশ কি তবে আবারও সেই ভয়াবহ অন্ধকার যুগে প্রবেশ করছে? 24-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেখানে টানা 1.5 বছর সফলভাবে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছিল, সেখানে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার কেন খেই হারিয়ে ফেলল? এটা কি শেখ হাসিনা রেখে যাওয়া ফাঁদ, নাকি ভারতের আদানি গ্রুপের নতুন কোনো রাজনৈতিক চাল? আর বিদ্যুৎ না দিয়েও কেন সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে ভুতুরে বিলের বোঝা? বিদ্যুতের এই জাতীয় বিপর্যয়ের পেছনের আসল গেম প্ল্যান ও পর্দার আড়ালের অন্ধকার সত্যগুলো আজ আপনাদের সামনে উন্মোচন করব। নৈপথ্যের কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে। দেশের বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটি কোনোভাবে মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লোডশেডিং নিয়ে ভয়াবহ সব তথ্য এখন চারদিকে। আপনি যদি ঢাকায় বা বড় কোনো শহরে থাকেন, হয়তো ভাববেন লোডশেডিং তো তেমন নেই, সব তো ঠিকই আছে। আপনার এই ভাবনাটাই নীতি নির্ধারকদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন বা পদ্ধতিগত বৈষম্য। সরকার ও বিদ্যুৎ বিভাগ সুকৌশলে ঢাকা ও বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে, কারণ ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানে বিদ্যুৎ না থাকলে মিডিয়া ব্রেকিং নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, রাস্তায় বিক্ষোভ হবে। তাই শহরের মানুষের ক্ষোভ প্রশমিত রাখতে গিয়ে পুরো লোডশেডিং এর বোঝা সুকৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে গ্রামের নিরীহ মানুষগুলোর ঘাড়ে। গ্রামের মানুষের প্রতিবাদ ঢাকার এসি রুম পর্যন্ত পৌঁছায় না, তাই গ্রামের পর গ্রাম এখন 10 থেকে 12 ঘন্টার লোডশেডিং এর ব্ল্যাক হোলে তলিয়ে যাচ্ছে। শহরকে আলোকিত রাখতে গিয়ে গ্রামগুলোকে আক্ষরিক অর্থেই বলি দেয়া হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আবেগের বদলে ডাটা ও ফ্যাক্টসের দিকে তাকাতে হবে। সম্প্রতি দেশে লোডশেডিং এর এক নতুন ও ভয়ঙ্কর রেকর্ড তৈরি হয়েছে, 3757 মেগাওয়াট। শুধু তাই নয়, একই দিন বিকেল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশে লোডশেডিং এর অতীত সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, বিশাল অবকাঠামো এবং চকচকে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও সেগুলো চালানোর মতো জ্বালানি নেই। সবচেয়ে অ্যালার্মিং তথ্য হলো, দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের অভাবে পুরোপুরি বন্ধ। এই সংকটের সবচেয়ে বড় কারণ গ্যাসের তীব্র অভাব। পরিসংখ্যান বলছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা 252 কোটি ঘনফুট। ন্যূনতম পর্যায়ে সচল রাখতে হলেও প্রতিদিন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, অথচ তারা পাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। একসময় যে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো, তা এখন তলানিতে। এই সংকটের কফিনের শেষ পেরেকটি ঠুকেছে গত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনা। ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক মেরামত করে মাত্র 25 কোটি ঘনফুট গ্যাস আনা হলেও তা এখনও পূর্ণ সক্ষমতায় ফেরেনি। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে বিদেশি এলএনজি আমদানির উপর নির্ভরতা আজ আমাদের কত বড় বিপদে ফেলেছে, এটি তার জলজ্যান্ত প্রমাণ। গ্যাসের পাশাপাশি যুক্ত হয়েছে কয়লার সংকট। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে 1200 মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়ায় 3টি ইউনিটের মধ্যে 2টি বর্তমানে বন্ধ। এর ভেতরে সবচেয়ে বড় ভূরাজনৈতিক সমীকরণটি লুকিয়ে আছে ভারতের আদানি পাওয়ারের ক্ষেত্রে। শেখ হাসিনার আমলের অসম চুক্তির কারণে আদানি থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে মাত্র 800 মেগাওয়াটে। বলা হচ্ছে, ঝাড়খণ্ডে বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় এই সংকট। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে ভিন্ন সমীকরণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই বিদ্যুতের মাধ্যমে তার ও ভারতের স্বার্থ রক্ষা হচ্ছিল। 24-এর পট পরিবর্তনের পর দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের পুরনো সমীকরণ না মেলায় আদানি সহ বেশ কিছু ভারতীয় কোম্পানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়াকে সরাসরি রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চরম অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ও শিল্প খাত।
জেনারেটর চালাতে গিয়ে কারখানার উৎপাদন খরচ আকাশ ছুঁয়েছে। এর চেয়েও বড় প্রহসন চলছে সাধারণ মানুষের সাথে। দিনে 3-4 বার বিদ্যুৎ যাচ্ছে, অথচ মাস শেষে বিল আসছে অস্বাভাবিক হারে। মানুষ প্রশ্ন তুলছে, কারেন্টই তো পেলাম না, তাহলে এত টাকা বিল আসলো কোথা থেকে? এই ভুতুরে বিল নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে এখন বিশাল প্রশ্ন। 24-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর দেশ চালিয়েছে। সে সময় তো এমন ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল না। তারা বিদ্যুৎ সরবরাহ ও নিত্য পণ্যের বাজার চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছিল। তাহলে জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার কেন পারছে না? জনগণের এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। বিদ্যুতের বেহাল দশা সম্পর্কে তিনি দায়সারাভাবে বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুতের লাইনের দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা হচ্ছে এবং লাইনগুলো নাকি ফল্ট হয়ে গেছে। সাধারণ মানুষ তার এই বক্তব্যে হতবাক, কারণ ঠিক একই ঘোড়া যুক্তি একসময় আওয়ামী লীগ সরকারও দিত। আওয়ামী লীগের সেই পুরনো স্ক্রিপ্টটি যেন বিএনপির মুখে শোনা যাচ্ছে। যদিও সচেতন মানুষ বোঝেন, বিগত স্বৈরাচারী সরকার রেন্টাল, কুইক রেন্টাল আর ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ডলারের রিজার্ভ শূন্য করে দিয়ে গেছে, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। এক সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রজেক্ট রাতারাতি ঠিক করা সম্ভব নয়, কিন্তু সমস্যা হলো সরকারের কমিউনিকেশনে। বিদ্যুৎ নিয়ে বিএনপির এমনিতে একটি কালো অতীত রয়েছে। 2001 থেকে 2006 সালের শাসন আমলে বিদ্যুতের দাবিতে কনসার্ট সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন ও সহিংসতা হয়, প্রাণ হারায় বহু মানুষ। সেই পুরনো জুজু এখন আবারও সাধারণ মানুষের মনে ফিরে আসছে। শেখ হাসিনা অন্তত বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছিলেন, তা যে দামে হোক না কেন বা যে শর্তেই হোক না কেন, আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার। এমন একটি ন্যারেটিভ কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। এই মুহূর্তে সরকারের উচিত কোনো ধরনের রাজনৈতিক বাহানা না করে জনগণের সামনে প্রকৃত সত্যটা তুলে ধরা। ক্যাপাসিটি চার্জের ফাঁদ, ডলার সংকট, এলএনজি টার্মিনালের ত্রুটি, নিজেদের গ্যাস উত্তোলনে অতীতের অবহেলা এবং আদানির ভূরাজনৈতিক চাল, এই সব কিছু নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। গ্যাস সংকটের তীব্রতা যে আসলে কতটা ভয়াবহ সেটা সরকার যতক্ষণ না খোলসা করে বলবে ততক্ষণ মানুষ ভুল বুঝবেই। সরকার যদি তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার জায়গাগুলো সৎ সাহসের সাথে স্বীকার করে নেয়, জনগণের একটি বড় অংশের সিম্প্যাথি বা সহানুভূতি তারা পাবে। মানুষ তখন বুঝবে যে সরকার অন্তত সত্যটা বলছে। কিন্তু তারা যদি আগের সরকারের মতো তুচ্ছ বাহানা দিয়ে পরিস্থিতি এড়িয়ে যেতে চায়, আর অন্যদিকে মানুষ লোডশেডিং এবং অস্বাভাবিক বিলের যন্ত্রণায় ধুঁকতে থাকে, তবে এই চাপা ক্ষোভ অচিরেই একটি ভয়ঙ্কর বারুদের স্তূপে পরিণত হতে পারে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে সরকারের অস্তিত্বই সংকটে ফেলে দিতে পারে। দর্শক, বিদ্যুতের এই ভয়াবহ সংকট, অস্বাভাবিক বিল এবং শহরের তুলনায় মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের এই পদ্ধতিগত বৈষম্য নিয়ে আপনার কি মতামত? ডক্টর ইউনূসের সরকার পারলে বর্তমান সরকার কেন পারছে না বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। দেশের সর্বশেষ এবং সবচেয়ে বিশ্লেষণধর্মী খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।